হেই, কি অবস্থা সবার? সিয়াম সাধনার মাস কেমন যাচ্ছে? যাই হোক, সার্ভাইভাল মুভি দেখতে কার না ভালো লাগে। তাই ভাবলাম আজকে সার্ভাইভাল মুভি এক্সপ্লেন করা যাক। মুভির নাম দ্য বেইউ। এই তো কিছুদিন আগে এটা মুক্তি পেয়েছে। 2025 সালের সেরা সার্ভাইভাল মুভি বললেও ভুল হবে না। আমেরিকার লুজিয়া জলাশয়, যার আয়তন 5,600 কিলোমিটার। উত্তর আমেরিকার এই জলাশয়ে প্রায় 20 থেকে 30 লাখ কুমির বসবাস করে। এই লুজিয়া জলাশয়ে হঠাৎ করেই একদিন যাত্রীবাহী একটি বিশাল বিমান ক্র্যাশ করে। যাত্রীরা কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও এই লুজিয়া জলাশয়ের 20 থেকে 30 লক্ষ কুমির একের পর এক সবাইকে ছিঁড়ে খেতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত এই জলাশয় থেকে তারা কি বেঁচে ফিরতে পেরেছিল? জানতে হলে দেখতে হবে আজকের গল্প। তো চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের দৃশ্যপট শুরু হয় লুজিয়া জলাশয় দেখিয়ে। এর পাশেই সাইপ্রাস বন রয়েছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো মানব বসতি না থাকায় এই সুযোগটা কাজে লাগায় মাদক কারবারিরা। তারা এখানে ভয়ঙ্কর সব মাদক উৎপাদন করে। কিন্তু একদিন হঠাৎ করেই সেখানে পুলিশরা অভিযান চালায় এবং সমস্ত মাদক কারবারিদের আটক করে। কিন্তু মাদক কারবারিরা আটক হওয়ার ঠিক আগ মুহূর্তে কিছু বিষাক্ত কেমিক্যাল লুজিয়া জলাশয়ে ছেড়ে দেয় এবং সেই কেমিক্যাল ধীরে ধীরে পুরো লুজিয়া জলভূমিতে ছড়িয়ে পড়ে। এই কেমিক্যাল এতটাই বিষাক্ত ছিল, যখন লুজিয়া জলাশয়ের লাখ লাখ কুমির এই বিষাক্ত কেমিক্যালের সংস্পর্শে আসে, তখন তাদের দেহের আকার পরিবর্তন হতে শুরু করে। তাদের দেহের আকারের চাইতে তারা অনেক বড় হয়ে যায়। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা কেলি নামের এক মেয়েকে দেখতে পাই, যে বায়োলজি ক্লাস করছিল, যেখানে বন্যপ্রাণী সম্পর্কে অধ্যাপক ধারণা দিচ্ছিল। কেলি ক্লাস শেষ করে তার বন্ধু অ্যালিসার সঙ্গে দেখা করে। অ্যালিসা একটি ভ্রমণের প্ল্যান করেছিল, তাই কেলিকে রিসিভ করতেই সে এখানে এসেছিল। কেলি সবসময় মনমরা হয়ে থাকত, কারণ কিছুদিন আগেই তার ভাই মারা গেছে। ভাইয়ের মৃত্যু সে কোনোভাবে মেনে নিতে পারছিল না। এজন্য সবসময় সে মন খারাপ করে থাকত। কেলিকে আনন্দ দিতেই এলিসা এই ভ্রমণের প্ল্যান করেছিল। তাদের সঙ্গে আরও দুজন কাপল যাচ্ছিল, যাদের নাম স্যাম ও মালিকা। এলিসা কেলিকে নিয়ে তাদের গন্তব্যে রওনা দেয়। রাতে তারা একটি হোটেলে ওঠে, যেখানে সবাই অনেক আনন্দ করছিল। কিন্তু কেলি এখানে মনমরা হয়েছিল। সে তার একমাত্র ভাইয়ের ভিডিও দেখছিল আর কাঁদছিল। তার ভাই কিভাবে মারা গিয়েছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, পরের দিন সকালবেলা তারা হোটেল থেকে বের হয়ে একটি তেলের পাম্পে আসে, কারণ গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল। এখানে কেলি খবরের কাগজে কুমিরের ভয়ানক কিছু রিপোর্ট পড়ছিল এবং পাশেই এক বৃদ্ধ লোক কুমিরের সেই নিউজটা পড়ে অনেক হাসছিল এবং হাসতে হাসতে কেলিকে বলছিল, হা হা হা, সাবধান, পানির দিকে যেও না, পানি এড়িয়ে চলো। কেলি ওই বৃদ্ধ লোকটির কথা কিছুই বুঝতে পারে না। সে মনে করে বৃদ্ধ লোকটির মাথায় হয়তো সমস্যা আছে। এরপর দেখা যায় তারা গাড়িতে তেল নেয়ার পর একটি প্রাইভেট প্লেন ভাড়া করার জন্য আসে, যে প্লেনে করে তারা উপর থেকে লুজিয়া জলভূমির সৌন্দর্য উপভোগ করবে এবং ফার্স্ট টাইম তারা এই অভিজ্ঞতা নিতে চলেছিল। এখানে প্লেনের পাইলটের নাম ছিল ফ্রাঙ্ক। তার আচার ব্যবহার দেখে মনে হচ্ছিল সে অত্যন্ত দায়িত্বহীন এবং সব সময় নেশার ঘরে থাকত। কেলি ও অ্যালিসা যে জলভূমি ভ্রমণ করার জন্য প্লেন ভাড়া করতে এসেছিল, তাদের মতো ঠিক আরও অনেকেই প্লেন ভাড়া করতে ফ্রাঙ্কের কাছে এসেছিল। এখানে ব্যবসায়ী থেকে শুরু করে কাপল সবাই ছিল। প্লেনের পাইলট ফ্রাঙ্ক সবার সঙ্গে মতবিনিময় করে একসঙ্গে সবাইকে সাথে নিয়ে কো পাইলটকে নিয়ে লুজিয়া জলভূমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। প্লেনে করে যাওয়ার সময় একজন ব্যবসায়ী অনবরত ফোনে কথা বলে যাচ্ছিল। কেলি ওই ব্যবসায়ীকে ফোনে কথা বলতে নিষেধ করলে সে কেলির কথার কোনো গুরুত্ব দেয় না। একইভাবে স্যামও বাকি সবাই ওই ব্যবসায়ীকে ফোনে কথা বলতে নিষেধ করলে ব্যবসায়ী কাউকেই পাত্তা দেয় না। প্লেনের সবাই প্রচণ্ড রেগে যায়। ওই ব্যবসায়ীর কাছ থেকে সবাই মোবাইল ছিনিয়ে নিতে লাগলে তাদের ধস্তাধস্তিতে প্লেনের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং বিমানটি ভারসাম্য হারিয়ে লুজিয়া জলাশয়ে বিধ্বস্ত হয়। বিমানটি পানিতে বিধ্বস্ত হওয়ায় কারোরই তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু প্লেনের পাইলট ও কোপাইলটকে সেখানে খুঁজে পাওয়া যায় না। আশেপাশে অনেক খোঁজার পরেও তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কেলি ও বাকি সবাই এমন এক জায়গায় ফেঁসে গিয়েছিল, এখানে তাদেরকে সাহায্য করার মতো কেউ আসবে না।
আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানব বসতিও নেই, তাদের সঙ্গে কোনো খাবারও ছিল না। সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তারা এমন এক প্লেনে করে রাইড নিয়েছিল যে প্লেনের কোনো ব্ল্যাক বক্স নেই, অর্থাৎ তারা যে এখানে আটকা পড়েছে এটা রেস্কিউ টিম কখনোই জানতে পারবে না। কেলি আরও বলে, আমরা এখন যেখানে ফেসে গেছি এটা লুজিয়া জলাশয়, এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা 0%। কেলি এসব কথা বলার সময় প্লেনের পাইলট ফ্রাঙ্ক পানি থেকে উঠে আসে, অর্থাৎ সে এখনও বেঁচে ছিল। ফ্রাঙ্ককে দেখে সবাই কিছুটা স্বস্তি বোধ করে, কারণ ফ্রাঙ্কের আশেপাশের জায়গার বিষয়ে কিছুটা ধারণা ছিল। ফ্রাঙ্ক বলে, এখান থেকে আমাদের 40 কিলোমিটার দক্ষিণে যেতে হবে, তাহলে আমরা কোনো সেফ জায়গা পেতে পারি। ওখান থেকে আমরা রেস্কিউ টিমকে কন্ট্যাক্ট করতে পারি। ফ্রাঙ্কের আইডিয়া সবার অনেক পছন্দ হলেও প্রথমে তাদের খাবার জোগাড় করতে হবে এবং প্রতিদিন একটু একটু করে তাদের গন্তব্যে এগিয়ে যেতে হবে, কারণ খাবার ব্যবস্থা না করতে পারলে একটানা 40 কিলোমিটার তারা হাঁটতে পারবে না। সবাই প্ল্যানিং অনুযায়ী জঙ্গলে কিছু খাবার খুঁজতে যায়, যেখানে অ্যালিসা জঙ্গলের মধ্যে প্রবেশের পর এক জায়গায় অনেকগুলো কুমিরের ডিম দেখতে পায়। অ্যালিসা কোথাও যেন পড়েছিল যে কুমিরের ডিম অনেক চড়া দামে বিক্রি করা যায়, এজন্য সে কুমিরের ডিম দেখার সঙ্গে সঙ্গেই সমস্ত ডিম চুরি করে তার ব্যাগের মধ্যে নিয়ে নেয়। সে চিন্তা করে এখান থেকে বের হতে পারলেই সে এই ডিমগুলো বিক্রি করে দিবে, এজন্য এই বিষয়ে সে কাউকে কিছুই বলে না। এদিকে সবাই আলোচনা করছিল যে কারো কোনো ফোন চলছে কিনা, কিন্তু দেখা যায় পানিতে ভিজে যাওয়ার কারণে সবার ফোন বন্ধ হয়ে গিয়েছিল। ফোন চালু থাকলে হয়তো তারা সাহায্য পেতেও পারত। ফোন চেক করার সময় হঠাৎ পানি থেকে কারো আওয়াজ ভেসে আসে। দেখা যায় কো পাইলট এখনও বেঁচে ছিল। সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। ফ্রাঙ্ক কো পাইলটকে বাঁচানোর জন্য পানিতে নেমে তাকে উদ্ধার করতে যায়, কিন্তু তখনই পানির নিচে থেকে বিশাল এক কুমির এসে কো পাইলটকে টেনে হিঁচিড়ে নিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যেই জলাশয়ের এক অংশ রক্তে লাল হয়ে যায়। কো পাইলটের এমন মর্মান্তিক মৃত্যু দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। ভয়ে তাদের হৃৎপিণ্ড কাঁপতে থাকে। তারা বুঝতে পারে এই জায়গা কতটা ভয়ানক। ফ্রাঙ্ক দ্রুত পানি থেকে উঠে আসার পর সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করে এবং দক্ষিণ দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে সন্ধ্যা ঘনিয়ে আসে। সবাই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। এক জায়গায় আগুন জ্বালিয়ে সবাই সেখানেই অবস্থান করে। রাতের খাবারটুকু তারা না খেয়ে পরের দিনের জন্য সেটাকে বাঁচিয়ে রাখে, কারণ খাবার অনেক অল্প ছিল। এখানে আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নেয় কাইলিকে তারা লিডার বানাবে, কারণ বিভিন্ন জীবজন্তুর বিষয়ে তার অনেক ধারণা ছিল, কারণ সে বায়োলজি স্টুডেন্ট ছিল। সবাই এই সিদ্ধান্তে রাজি হলেও মালিকা রাজি হয় না, কারণ সে চাচ্ছিল না সবাই কেলিকে এত দাম দিক। কেলি এখানে সবার জন্য কিছু অ্যাডভাইস দেয়। সে বলে, জঙ্গলে অনেক ধরনের খাবার থাকলেও কিছু বিষাক্ত ফলও রয়েছে, তাই কোনো কিছু খাবার আগে আমাকে জিজ্ঞাসা করবে, নয়তো তোমাদের প্রাণও চলে যেতে পারে। কেলি জঙ্গলে সার্ভাইভ করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবার সাথে শেয়ার করে। সবাই ভালোভাবে সেগুলো শোনার পর যার যার মতো ঘুমাতে চলে যায়, কিন্তু রবিন স্মোকিং করার জন্য সেখান থেকে জঙ্গলের কিছুটা ভেতরে চলে যায়। কিন্তু স্মোক করার আগেই হিংস্র এক কুমির এসে তাকে টেনে নিয়ে যায়। পরের দিন সকালবেলা সবার ঘুম ভাঙার পর আশেপাশে রবিনকে খুঁজে না পেলে তারা জঙ্গলের মধ্যে তাকে খুঁজতে যায়, কিন্তু কিছু দূর আসার পরেই তারা দেখতে পায় রবিনের খণ্ড বিখণ্ড দেহ পড়ে আছে। রবিনের বিভৎস লাশ দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। ফ্রাঙ্ক সবার উদ্দেশ্যে বলে, কিছুদিন আগে আমরা একটি নিউজ শুনেছিলাম, সেখানে কুমিরের আকৃতির বিষয়ে বলা হয়েছিল। রবিনের লাশ দেখে মনে হচ্ছে কুমিরগুলো হয়তো সত্যি বিশাল আকৃতির হয়ে গেছে। ফ্রাঙ্কের মুখ থেকে এসব কথা শোনার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। কেলি বলে, আমাদের জলদি এখান থেকে যেতে হবে, কোনো নিরাপদ স্থান খুঁজতে হবে, নয়তো আমরা কেউই বাঁচতে পারবো না। সবাই জলদি ওই স্থান ত্যাগ করে এবং দক্ষিণ দিশার দিকে কিছুক্ষণ হাঁটার পর তারা কিছুটা দূরেই একটি কটেজ দেখতে পায়। কটেজ বলতে খড়কুটো ও কাঠ দিয়ে তৈরিকৃত একটি রুম। যাই হোক, জঙ্গলের মধ্যে কটেজ দেখে সবাই মনে করে এখানে হয়তো কেউ বসবাস করে, ওখানে গেলেই হয়তো সাহায্য পাওয়া যাবে। এসব ভেবে তারা কটেজের দিকে এগিয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে তারা কটেজের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন অনেকগুলো কুমির
তাদের উপর আক্রমণ করে দেয় এবং সোনিয়া নামের এক মহিলাকে নিমিষের মধ্যেই খেয়ে ফেলে। ভয়ঙ্কর সব দৃশ্য দেখে সবাই যার যার জীবন বাঁচানোর জন্য সেই কটেজের দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে কোনো রকমে তারা কটেজের সেই রুমের মধ্যে পৌঁছাতে পারলেও জয়ীর পায়ে কুমির আক্রমণ করে দেয়। কিন্তু শেষ পর্যন্ত জয়ীকে কুমিরের হাত থেকে তারা বাঁচিয়ে নেয়। জয়ীর পা অনেক খারাপভাবে আহত হয়েছিল, সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কেলি এক্সট্রা কাপড়ের সাহায্যে জয়ীর পা ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। বাইরে কটেজের চারপাশে হিংস্র কুমিরগুলো ঘোরাফেরা করছিল। সামান্যতম সুযোগ পেলেই তারা আক্রমণ করবে। এইরকম অবস্থায় তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এসব ঘটনার মধ্যে কেলির অতীতের একটি ঘটনা তার মনে পড়ে। এখানে আমাদের সামনে তুলে ধরা হয় তার ভাই কিভাবে মারা গিয়েছিল। কেলি তার ভাইকে নিয়ে একটি দোকানে কিছু পণ্য কিনতে গিয়েছিল, কিন্তু ওই দোকানে কিছু ছিনতাইকারী চলে আসে এবং দোকান ছিনতাই করার জন্য তারা একটি ছোট্ট বাচ্চাকে বন্দি করে। কেলির ভাই যখন ওই বাচ্চাকে বাঁচাতে যায়, তখন ছিনতাইকারীর সঙ্গে ধস্তাধস্তির সময় বন্দুক থেকে গুলি বের হয়ে তার ভাই মারা যায় এবং সেই মর্মান্তিক ঘটনা কেলি আজও ভুলতে পারেনি। তার ভাইয়ের মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী মনে করে, কারণ সেদিন যদি কেলি শপিং করতে না যেত তাহলে হয়তো তার ভাই আজকে বেঁচে থাকত। কেলির অতীতের ঘটনা দেখানোর পর বর্তমান দৃশ্যে আমরা দেখতে পাই স্যাম একটি ম্যাপ কেলির কাছে নিয়ে আসে। এই ছোট্ট ম্যাপটি সেই রুমেই পেয়েছে। ম্যাপে একটি জায়গায় ঘন কালির সাহায্যে মার্ক করা ছিল। হতে পারে মার্ক করা সেই জায়গায় পৌঁছাতে পারলেই তারা সাহায্য পেতে পারে। এজন্য তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে তারা যেভাবেই হোক মার্ক করা সেই জায়গায় পৌঁছাবে। কিন্তু ম্যাপে মার্ক করা সেই জায়গায় পৌঁছাতে হলে তাদের একটি নদী অতিক্রম করতে হবে এবং এই জার্নি মোটেও সহজ হবে না। স্যাম ও কেলি ম্যাপ নিয়ে আলোচনা করার সময় মালিকা চিৎকার করে কেলিকে গালিগালাজ করতে শুরু করে। মালিকা বলে, এসব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্যই আমরা এখানে ফেঁসে গিয়েছি। তোমার ভাইয়ের অস্থি বিসর্জন দিতে এই প্ল্যান আমরা করেছিলাম, কিন্তু তুমি অশুভ, সবার মৃত্যুর জন্য তুমি দায়ী। কেলি মালিকার কথার কোনো গুরুত্ব দেয় না, কারণ সে জানত মালিকার সাথে কথার লড়াই করে কোনো লাভ নেই। তারা একে অপরকে যদি এভাবে দোষ দিতে শুরু করে তাহলে তারা কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। নিজেদের মধ্যে লড়াই না করে যে কোনো উপায়ে এখান থেকে বের হতে হবে। কেলি অনেক বুদ্ধিমান ছিল, সবাই তাকে টিম লিডার হিসেবে মেনে নেয়, শুধু মালিকা বাদে। কিন্তু একজনের সিদ্ধান্তে কী বা যায় আসে। এরপর দেখা যায় তারা সেই ম্যাপটাকে ফলো করে জীবনে ঝুঁকি নিয়েই ওই রুম থেকে বের হয় এবং ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। জয়ীর অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছিল। পা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় সে ঠিকমতো হাঁটতে পারছিল না। সবাই জয়ীকে সাহায্য করে কোনো রকমে তাকে নিয়ে নদীর কিনারা পর্যন্ত পৌঁছে যায় এবং একসাথে সবাই একটি রাফট বানানোর কাজে লেগে পড়ে। রাফটের সাহায্যে তারা নদী পার হওয়ার সিদ্ধান্ত নেয়। আশেপাশের খড়কুটো ও গাছের ডালপালার সাহায্যে তারা একটি রাফট বানাতে সক্ষম হয়। রাফট বানানো সম্পূর্ণ হলে তারা রাফট নিয়ে রওনা দেয়, কিন্তু জয়ী এখানে সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়। শত শত কুমির রাফটের উপর আক্রমণ করতে আসলে জয়ী রাফট থেকে নেমে পড়ে এবং নিমিষের মধ্যেই কুমিররা তাকে টেনে নিয়ে চলে যায়। জয়ীর মৃত্যুতে সবাই ভীষণ ভেঙে পড়ে, কিন্তু একজনের জন্য সবার জীবন তো আর থেমে থাকবে না। এই জন্য রাফট চালিয়ে তারা ম্যাপ অনুযায়ী সেই মার্ক করা জায়গায় পৌঁছে যায়। এটা মূলত সেই জায়গা ছিল যেটা মাদক কারবারিদের আড্ডাখানা ছিল। ভয়ানক সব মাদক এখান থেকে তৈরি হতো। গল্পের শুরুতেই পুলিশ যেখানে অভিযান চালিয়েছিল এটা সেই জায়গা ছিল। যাই হোক, বাড়ির ভেতরে প্রবেশের পর তারা দুই টিমে বিভক্ত হয়ে যায় এবং এখানে তাদের কাজে আসবে এইরকম কোনো কিছু খুঁজে পাওয়া যায় কি না সেসব খুঁজতে শুরু করে। ফ্রাঙ্ক এখানে মালিকার সাথে হঠাৎ করেই অনেক খারাপ আচরণ করতে শুরু করে। ফ্রাঙ্ক বলে, তোমার মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি। তোমরা নিজেদের খুশির জন্য অন্য আরেকজনের জীবন নিতেও দ্বিধাবোধ করো না। ফ্রাঙ্ক এসব বলে মালিকাকে মারতে শুরু করে এবং তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে। মালিকা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলে কেলি ও স্যামরা মালিকার আওয়াজ শুনতে পায়, কিন্তু তারা মালিকের দিকে আসতে লাগলে সামনে আহত অবস্থায় তারা এক ছেলেকে দেখতে পায়। ছেলেটি কেলিদের বলছিল, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এসব বলেই
ছেলেটি মারা যায়। এদিকে ফ্রাঙ্ক মালিকাকে মারার আগেই কোথা থেকে যেন এক হিংস্র কুমির এসে ফ্রাঙ্কের উপর আক্রমণ করে দেয় এবং তাকে টেনে নিয়ে চলে যায়। কেলি ও স্যামরা এসে মালিকাকে উদ্ধার করে। মালিকাকে উদ্ধার করার পর তারা সেখানে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। কন্ট্রোল রুমে পৌঁছাতে পারলেই তারা এখান থেকে সাহায্য চাইতে পারবে। কেলি ও বাকি সবাই ধীরে ধীরে কন্ট্রোল রুমে পৌঁছাতে পারলেও স্যাম শেষ পর্যন্ত পৌঁছাতে পারে না। ভয়ানক এক হিংস্র কুমির মুহূর্তের মধ্যেই তাকে খণ্ড বিখণ্ড করে ফেলে। মালিকা চিৎকার করে স্যামের জন্য কাঁদতে থাকে। কেলি কন্ট্রোল রুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রেডিওর সাহায্যে রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং তাদের অবস্থান পরিষ্কার করে। কেলি ও বাকি সবাই রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করার পর যখনই ওই রুম থেকে বের হতে যাবে তখনই বিশাল এক সাইজের কুমির তাদের সামনে চলে আসে। এটাই সবচাইতে বড় এবং দানবাকৃতির কুমির ছিল। দানবাকৃতির কুমির দেখে সবার অবস্থা খারাপ হয়ে যায়। অ্যালিসা মনে করে নিশ্চয়ই এই কুমির তার ডিমগুলো নিতে এসেছে, যে ডিমগুলো সে চুরি করেছিল। অ্যালিসা তার ব্যাগ থেকে একটি ডিম বের করে কুমিরের কাছে যায়, কিন্তু তখনই দানবাকৃতির সেই কুমির ডিমসহ অ্যালিসার হাতে আক্রমণ করে দেয়। অ্যালিসা প্রাণে বাঁচার চেষ্টা করে। কেলি এখানে পাওয়া একটি রিভলভারের সাহায্যে কুমিরের উপর অনবরত গুলি করতে শুরু করে, কিন্তু এখানে হিংস্র কুমিরটির রিভলভারের বুলেটে কিছুই হয় না। উল্টো সে আরও রেগে গিয়ে এলোপাতাড়ি সবার উপরে আক্রমণ করে যায়। কেলি কোনো উপায় না পেয়ে সেখানে তাকে একটি চাকু কুমিরের চোখে ঢুকিয়ে দেয় এবং কিছু সময় হাতে পাওয়ায় সে ওই রুমে থাকা কেমিক্যাল ঢেলে দিয়ে রুমে আগুন জ্বালিয়ে দেয় এবং এভাবে তারা ওই রুম থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে গল্পের শেষে আমরা দেখতে পাই কেলি তার ভাইয়ের অস্থি সুন্দর এক জায়গায় বিসর্জন দেয়। এর মানে ওই কুমিরের হাত থেকে বাঁচার পর তাদেরকে রেস্কিউ করা হয়েছিল। রেস্কিউ করার দৃশ্যটি আমাদের দেখানো হয় না এবং এখানেই গল্পের সমাপ্তি হয়। মুভি ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও লাইক করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর হ্যাঁ, 1 লাখ হয়ে গেছে। ফেস্টিভ্যাল করবো কিনা জানিয়ে দাও তো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।